হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো তাদের 10ম অধ্যায়ে আমাদের দেশ ভারত যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, আজকে আমি সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। অর্থাৎ পুরো চ্যাপ্টার ধরে ধরে তোমাদের বলে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফাইনালে। তোমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাসে কিন্তু এই আমাদের দেশ ভারতটা পুরোটাই হবে। বুঝতেই পারছো, যারা 6 এ পড়ছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও চলাকালীন টেক্সটবুকটা খুলে বসবে। তো এই চ্যাপ্টারে তোমরা দেখে নাও কি কি করতে হবে। একদম নিচের দিকে চলে এসো, দেখো একটা ছোট বক্সে রয়েছে উপসাগর কি উপদ্বীপ কি। এটাকে স্টার করে রাখো বা দাগ দিয়ে রাখো, প্রশ্নতে কিন্তু পরীক্ষাতে থাকবে এটা প্রশ্নতে। 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় উপসাগর এবং 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ। মনে থাকবে, যেগুলো আমি বলছি সেগুলো নোট ডাউন করো, এগুলোই কমন পেয়ে যাবে। চলে এসো তার পরের পাতাতে, পাতা নম্বর 67 দেখো রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি বলা হয়? বলা হয় কন্যাকুমারিকা। ভারতের রাজ্য ও রাজধানী। বর্তমানে ভারতের কটি রাজ্য? দেখো রয়েছে 28টি। কেন্দ্রশাসিত অঞ্চল সংখ্যা কটি রয়েছে? দেখো রয়েছে 9টি। আমাদের জাতীয় রাজধানী কি? তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে। 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কি ছিল? প্রধান ভিত্তি ছিল ভাষা। এইগুলো নোট ডাউন করো। সংবিধান স্বীকৃত যে 22টি ভাষা সেগুলো কি কি পড়ে রাখবে। তার মধ্যে সংযোগকারী ভাষা কোনটি? সেটি হচ্ছে ইংরাজি। এই তথ্যগুলোকেই ভালো করে দেখবে। আমাদের প্রতিবেশী দেশ কটি রয়েছে এবং সেগুলো কি কি, এগুলো ভালো করে এখানে পড়বে। দক্ষিণে রয়েছে কি? ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো রয়েছে ভারতের রাজধানী, ডান দিকে রয়েছে বৃহত্তম শহর, ভারতের বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, সবচেয়ে জনবহুল রাজ্য কি এবং সব থেকে বিরল রাজ্য কি। এইগুলো তোমাদের 1 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এইগুলো ভালো করে দেখবে। দেখো, টেক্সট বুকটা যদি ভালো করে খুঁটিয়ে পড়া যায় এর মধ্যে থেকেই কমন পাওয়া যায়, এর বাইরে কোনো কিছু পরীক্ষাতে কিন্তু দেয় না। আমাদের প্রতিবেশী দেশ কাকে বলে? যে সমস্তগুলো আমাদের দেশের আশেপাশে রয়েছে, যে সমস্ত দেশগুলো আমাদের আশেপাশে রয়েছে সেইগুলোই হলো আমাদের প্রতিবেশী দেশ। বোঝা গেল? ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এই পাতা নম্বর 69 দেখো রয়েছে বক্সের মধ্যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে ক ভাগে ভাগ করা যায়। এইটা ইম্পর্টেন্ট। উত্তরের পার্বত্য অঞ্চল 5 ভাগে ভাগ করা যায়। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরে নদীগঠিত অঞ্চল, সমভূমি অঞ্চল নদীগঠিত, উপদ্বীপ ও মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল আর উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। বোঝা গেল? এটা ভালো করে দেখবে। তারপরে দেখো রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, তার যে ব্যাখ্যা তার মধ্যে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গডিন অস্টিন হচ্ছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গডিন অস্টিন। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসবে, যার উচ্চতা 8611 মিটার। তারপর হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ, যার নাম হচ্ছে সিয়াচেন। ঠিক আছে, এটাও পড়বে, মানে এইগুলো জাস্ট একবার করে পড়বে। ঠিক আছে। বড় প্রশ্ন আসতে পারে যে ভারতের ভূপ্রকৃতির বর্ণনা করো, তখন তোমাকে যে 5টা নামগুলো দেখলে সেই 5টা নামের বর্ণনা জাস্ট জিস্ট আকারে লিখে দিতে হবে, গল্পের মতো করে। বুঝতেই পারছো? ডান দিকে দেখো রয়েছে পর্বত শৃঙ্গ, পর্বত শ্রেণী, পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থি কাকে বলে? এইগুলো ভালো করে দেখবে। উপত্যকা বলতে কি বোঝো? গিরিপথ কি? হিমবাহ কি? ঠিক আছে, এগুলো কিন্তু দেখবে। এর বাইরে কিছু দেখার দরকার নেই। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম কি? মাউন্ট এভারেস্ট। এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা কিনা ভারত ও নেপাল সীমান্ত নয়, আর কি ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা সেটি হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, তৃতীয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এই তথ্যগুলো যেগুলো তোমাদের হাইলাইট করা হচ্ছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। হিমাদ্রি বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেগুলো হচ্ছে এই পর্বতশৃঙ্গগুলোকে নিয়েই, মানে এগুলো সব উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যেই পড়ছে, অর্থাৎ ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এগুলো জাস্ট পড়বে। হিমাচল, শিবালিকের মধ্যে দেখো রয়েছে দুনকির পরীক্ষাতে আসে 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। দুনকি, তরাই কি। ঠিক আছে, এগুলো কিন্তু পড়বে। আমি কিন্তু এগুলো পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই এগুলো দেখবে। আমি যেগুলো দেখতে বলছি এবং দাগাতে বলছি সেইগুলো ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে কিন্তু এর ভেতরেই কমন পেয়ে যাবে। ঠিক আছে। আর ঠিক নিচে চলে আসো উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল। এই নদীগঠিত সমভূমি অঞ্চল থাকার কারণেই কিন্তু এই অঞ্চলে এতটাই বৈশিষ্ট্য থাকার কারণে, নদ নদী থাকার কারণে সমভূমি অঞ্চলের জন্য এখানকার যে বৈশিষ্ট্য, চাষবাস খুব ভালো হয়, মাটি খুবই উর্বর, সেই কারণে কিন্তু এই অঞ্চলে প্রচুর মানুষ কি করছে? বসবাস করছে। এটাও কিন্তু একটা ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের দ্বিতীয় ভাগ, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল। বোঝা গেল? উত্তর ভারতের সমভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? তার নাম হচ্ছে গঙ্গা। তার পরের পাতা দেখো রয়েছে বিভিন্ন নদ নদীদের নাম এবং তাদের সঙ্গে তাদের বৈশিষ্ট্য, তারা কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোথা দিয়ে বয়ে গেছে, এইগুলো ভালো করে পড়বে। গঙ্গা নদীটা ইম্পর্টেন্ট বেশি, গঙ্গা নদীতে সবকিছুই পড়বে। যেরকম গঙ্গা নদী গোমুখ হিমবাহে তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে প্রথমে ভাগীরথী তার নাম হয়, তারপর উত্তরপ্রদেশ এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে কি হয়েছে? মিলিত হয়েছে।
মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়ে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বোঝা গেল? এই গঙ্গাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপর দেখো রয়েছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীরও দৈর্ঘ্য দেওয়া রয়েছে দেখো 2900 কিমি। তিব্বতে সাংপো নামে এটি পরিচিত। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। এবং এই ব্রহ্মপুত্র নদী কোথা থেকে সৃষ্টি হয়ে কোথা থেকে বয়ে কোথায় গিয়ে মিশেছে এটাও কিন্তু ভালো করে একবার দেখবে, অর্থাৎ নদ নদীগুলো ভালো করে দেখবে। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এগুলো আসতে পারে। তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু 70-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো ছোট বড় সব রকমের প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে। তারপরে পাতা রয়েছে সিন্ধুনদ। সিন্ধুনদ সম্পর্কেও পড়বে, সিন্ধুনদের বৈশিষ্ট্যগুলো দেখবে। ঠিক আছে, ভারত একটি নদীমাতৃক দেশ, এটা কেন সেটা এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। অবশ্যই ভারত একটি নদীমাতৃক দেশ, এটি ভালো করে পড়বে। ঠিক আছে, তোমাদের যদি পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়, ভারতের ম্যাপ পেকে যদি বলে কোথায় কোন নদী বয়ে গেছে দেখাও, তার জন্য কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে। কোন কোন নদী কোথা থেকে বয়ে গেছে সেই জায়গাটা ফলো রাখবে। ভারতের এরকম একটা ব্ল্যাঙ্ক ছবি দেবে, ভারতের ম্যাপ থাকবে, সেখানে শুধু নামগুলো তোমাদের চিহ্নিতকরণ করতে হবে, কোথা দিয়ে কোন নদী বয়ে গেছে বা কোথায় কোন নদী রয়েছে। ঠিক আছে, এই নদীর জায়গাগুলো ভালো করে এখানে নোট ডাউন করবে বা দেখে রাখবে একবার। যদি তোমার 10 নম্বরের ম্যাপ দিয়ে দেয়, বলা তো যায় না, যেহেতু আমাদের দেশ ভারত, তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে। পশ্চিমঘাট পর্বতে আরেক নাম সহ্যাদ্রি, এটা মনে রাখবে। আনাইমালাই পর্বতে আনাইমতি দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গটা মনে রাখবে। পূর্বঘাট পর্বত শ্রেণী একাধিক নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। তো তোমাদের একটা জিনিসটা বলবো, উত্তর ভারতের পূর্ব ভারতের যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, তার মধ্যে তৃতীয় যেটা রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এটা জাস্ট তোমরা একবার রিডিং পড়বে। ঠিক আছে, মানে গল্পের মতো করে যেটা পড়লে যেরকম হয় সেইভাবে তোমরা এটা রিডিং পড়বে। রিডিং পড়ার পরে তোমরা এই জিনিসটাকে নোট ডাউন করবে যে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি। তারপরে পাতা দেখো, পাতা নম্বর 76 রয়েছে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এটাও পরীক্ষাতে আসতে পারে শর্ট কোয়েশ্চেনে। এই নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, মনে রাখবে। তারপর পশ্চিমের মরু অঞ্চল, এটা জাস্ট একবার রিডিং পড়ে নেবে। তারপর রয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চল। ঠিক আছে, এটাও পড়বে। তার ঠিক নিচে যেটা পড়ার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কয়াল কি, কয়ালটা ভালো করে দেখবে। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু কয়াল 2 নম্বরের জন্য আসতে পারে। ঠিক আছে, দ্বীপপুঞ্জ বলতে কি বোঝো করবে। দ্বীপপুঞ্জের উদাহরণ কি সেটাও পড়ে রাখবে। ভারতের ভূপ্রাকৃতিক বর্ণনা তোমাদের কিন্তু পরীক্ষাতে বড় প্রশ্ন আসবে, তাই ভূপ্রাকৃতিক বর্ণনা কিন্তু তোমাদের করতে হবে বড় প্রশ্নের ক্ষেত্রে। এরপরে আসি ভারতের জলবায়ু। এই জলবায়ু চ্যাপ্টারে তোমাদের প্রথমেই মনে রাখতে হবে মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। তেমনি রাজস্থানের থর মরুভূমি অন্যতম বৃষ্টি বিরল স্থান, বৃষ্টি সেখানে হয় না বললেই চলে। তাহলে ভারত কি, ভারত হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, মনে রাখবে। এরপর যেটা বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে, ভারত জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবটা কি। ঠিক আছে, আমাদের যে জলবায়ু তার নাম হচ্ছে মৌসুমী বায়ু। ঠিক আছে, তো সেই বায়ুর প্রভাবটা কি এবং বিভিন্ন ঋতুতে সেটা কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে সেটা তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এটা প্রত্যেকটাই মানে পুরোটাই পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট পড়বে লু ও আধিটা কি। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। আর পড়বে কালবৈশাখী ঝড় জিনিসটা কি, কখন হয়। ঠিক আছে, দেখো সবই তো পড়ার বিষয়, তার মধ্যে যেগুলো আমি স্টার করেছি বা হাইলাইট দিয়ে রেখেছি এইগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে, পরীক্ষাতে স্টারগুলো থেকেই আসবে। বড় প্রশ্ন আসবে বৃষ্টির ছায় অঞ্চল বলতে কি বোঝো। এটার অ্যান্সার কিন্তু তোমাদের ঠিক এই থেকে শুরু হবে, এই আরব সাগর থেকে শুরু হবে, আরব সাগর থেকে শুরু হয়ে এই পর্যন্ত এর হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। বৃষ্টির ছায় অঞ্চল বলতে কি বোঝো। ওকে, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো। ভারতের ওপর মৌসুমী বায়ুর প্রভাবটা কি, ইম্পর্টেন্ট, কি প্রভাব রয়েছে। তাহলে বড় প্রশ্ন ভারত জলবায়ুতে কি কি হবে বুঝতেই পারছো। এরপর চলে আসো ভারতের মাটি। ভারতের মাটির কি বৈশিষ্ট্য, মাটিটা কিরকম হয়, মাটি কিভাবে সৃষ্টি হয় পড়বে। বিভিন্ন মাটির বর্ণনা, পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, তারপর দেখো রয়েছে মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি। তো বিভিন্ন মাটি ও তাদের বৈশিষ্ট্য। মাটি ক্ষয় কি এবং এই মাটি ক্ষয় কি করে সংরক্ষণ করা যায় সেটি তোমাদের কিন্তু বড় প্রশ্নের জন্য পড়ে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাটির সংরক্ষণ কিভাবে আমরা করব। এরপরে আসো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ভারতের স্বাভাবিক উদ্ভিদ বলতে ভারতের যে সমস্ত উদ্ভিদ মানুষের চেষ্টা ছাড়াই প্রকৃতির ওপরে নির্ভর করে জন্মায় সেই সমস্ত গাছগুলোকেই বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদ কত রকমের দেখা যায় দেখতেই পাচ্ছ। তার মধ্যে বিভিন্ন অনুসারে স্বাভাবিক উদ্ভিদগুলোকে 5 ভাগে ভাগ করা। তো খুব সুন্দর করে একটা চার্টের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের নাম ও তাদের বৈশিষ্ট্যগুলো একটা বক্সের মধ্যে খুব সুন্দর করে চার্ট আকারে দিয়েছে। তোমরা কিন্তু এগুলো একবার করে পড়বে, খুব সহজ, মনে রাখা খুবই সহজ হবে। জাস্ট একবার করে পড়বে, প্রাকৃতিক পরিবেশটা স্কিপ করো, বাদ বাকিগুলো পড়বে। যেমন প্রধান গাছ কি, এই সমস্ত অরণ্যের মধ্যে এদের বৈশিষ্ট্যগুলো কি কি, আর ভারতের কোথায় কোথায় এই সমস্ত অরণ্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কিন্তু একবার পড়ে রাখবে। বিশেষ করে প্রধান গাছগুলোর নামটা মনে রাখবে আর
উদ্ভিদ সমেত মনে রাখবে যে কেমন অরণ্যে কোন কোন গাছ হচ্ছে। ঠিক আছে, এরপরে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন। তারপর বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও তাদের গুণাগুণ, অর্থাৎ বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে আমরা কি কি উপকার পাই বা কোন কোন রোগের ওষুধ পাই, এই চারটা তোমাদের কিন্তু পড়তে হবে 8 নম্বর 91। ঠিক আছে, কুইনাইন থেকে আমরা কুইনাইন কোথা থেকে পাই এবং কুইনাইন থেকে কোন রোগের উপশম ঘটানো যায়, এগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এরপর আসো ভারতের অরণ্য ও বন্যপ্রাণ, কি কি বন্যপ্রাণী বা কি কি অরণ্য এখানে রয়েছে এগুলো একবার দেখতে হবে। বিশেষ কথা যে পাঠটুকু তোমাদের রয়েছে, সংরক্ষিত অরণ্য বলতে কি বোঝো, সুরক্ষিত অরণ্য বলতে কি বোঝো, অভয়ারণ্য বলতে কি বোঝো, জাতীয় উদ্যান কি, ঠিক আছে, কবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এই তথ্যগুলো সমস্ত কিছু তোমাদের কিন্তু পড়তে হবে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই ভারতের আমাদের দেশ ভারত চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ফাইনালের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা, বেশিরভাগ নম্বর কিন্তু এই অধ্যায় থেকেই দিয়ে দেবে। তাই আমি এই বইতে যেই তথ্যগুলো হাইলাইট করে রেখেছি সেগুলো ভালো করে তোমরা দেখে নাও এবং বই বার করে সেগুলো দাগিয়ে নাও। ঝুম চাষ কি 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। সবুজ বিপ্লব বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট করবে। কৃষিকার্যের প্রয়োজনীয় উপাদান, পাতা নম্বর 98। কি কি উপাদান লাগে ডান দিকে দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদান, এগুলো মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এইগুলো লাগে, ব্যাস শুধু পয়েন্ট করে মুখস্থ করলেই হয়ে যাবে। এরপরে লাস্ট পয়েন্ট, ভারতের জনজাতি। ভারতের যে আদি জনগোষ্ঠী রয়েছে তারা এক একটা রাজ্য অনুযায়ী এক এক রকম রয়েছে। ঠিক আছে, তো হিমাচল প্রদেশের ভাষা কীরকম, এখানকার পশুপালিক গোষ্ঠী, তো এখানে একটা চার্টের আকারে খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলো একবার দেখবে। ঠিক আছে, যেমন কিন্নার, ভিল, তারপর দেখো রয়েছে গন্ড, সাঁওতাল, গারো, চেঞ্চু, টোডা। তো এই এক একটা অধিবাসী অঞ্চলের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো বক্সের মধ্যে দেওয়া রয়েছে, এগুলো তোমাদের কিন্তু দেখতে হবে প্রত্যেকটাই। ঠিক আছে, এই বক্সটা ভালো করে পড়লে এখান থেকেই প্রশ্ন কমন চলে আসবে। ঠিক আছে, জারোয়া, তারপর দেখো রয়েছে গারো, মেঘালয়ে গারো পাহাড় ভাষা হচ্ছে গারো, অস্থায়ী কৃষিজীবী, শিকার, মাছ ধরে, তো এগুলো হচ্ছে এদের কাজ। ঠিক আছে, ছবি সমেত খুব সুন্দর করে দেওয়া রয়েছে, তাই এটা ভালো করে তোমরা কিন্তু দেখবে। বিশেষ করে ভারতের জনজাতি তোমাদের কিন্তু পরীক্ষাতে সিলেবাসে উল্লেখ করে দেওয়া আছে আলাদা করে, তো এটা কিন্তু খুঁটিয়ে তোমরা কিন্তু পড়ো। ভারতের বিভিন্ন জাতীয় দিবস, পাতা নম্বর 102। স্বাধীনতা দিবস প্রত্যেকে জানো কবে পালিত হয়, গান্ধী জয়ন্তী কবে পালিত হয়, সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয় বা প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়। ঠিক আছে, এগুলো দেখবে। ভারতের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো কি কি এটাও দেখবে। ঠিক আছে, তো আমাদের দেশ ভারত থেকে এই হলো পুরো সাজেশন। তো তোমাদের টেক্সট থেকে আমি দেখিয়ে রাখলাম, এগুলো ভালো করে পড়ে যাও। যাদের সাজেশন বুক নেই বা কোনো হেল্পার বই নেই, চিন্তার কোনো কারণ নেই, যেগুলো আমি বললাম সেগুলো ভালো করে পড়ো, এখান থেকে কমন পাবে আর এখান থেকে গুছিয়ে লেখো, প্রত্যেকেই ফুল মার্কস পাবেই। বোঝা গেল? তো আমাদের দেশ ভারত তো তোমাদের কিন্তু ফাইনালের সিলেবাসে রয়েছে, প্রত্যেকেই কিন্তু একটু ভালো করে দেখে পড়ো, তাহলেই হবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।